কচুর স্বামী। কাবিনের 5 লাখ টাকা দিয়ে দেন, আমি মীমাংসা চাই না। তুমি এখানে সই করো। এনাফ। টাকা ভাগাভাগি করতেছো কেন? খাওয়া দাওয়ার একটা খরচ আছে না, জামা কাপড় একটা খরচ আছে না। ভাইজান আমি কিন্তু তোমারে কইছিলাম আমার খারাপ সময় থাকবো না, তারপরও তুমি আমার ডিভোর্স দিয়ে চলে গেছিলা। আল্লাহ না আমার বাপের শাস্তি দিয়া দিয়েছে। আল্লাহ, তুমি এখন রান্না করতেছো না কেন? বাড়ির মধ্যে চাউল নাই, ডাল নাই, তেল নাই, নুন নাই, কিছু নাই। মা আমি কি রান্নু? শিমুলের চাকরিটা চলে যাওয়ার পর থেকে এই সংসারে যে অভাব দেখা দিল, আমার নিজের আর এই অভাব অনটনের সংসার ভাল লাগতেছে না আম্মা। পারুল, বাজারের ব্যাগ খালি কেন? হ্যাঁ, চাল ডাল নুন তেল কই? বাজার কই? কিছুই আনতে পারি নাই। কেন? তুমি বাজারে যাও নাই? গেছিলাম, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নাই পারুল। বাকিতে চাল ডাল তেল লবণ এগুলো নিয়ে আসতে চাইছিলাম, বাজারের কোনো দোকানদার আমারে বাকিতে দেয় নাই। কারণ ওই যে আমার চাকরি নেই, আমি বেকার। ওরা ধৈরাই লইছে যে আমি বাকিতে নিলে সদাইপাতির টাকা জীবনও ফেরত দিতে পারবো না। বিশ্বাস করো পারুল, আমি দোকানদারগুলোর হাতে পায়ে পর্যন্ত ধরছি যে আমার 1 কেজি চাইল অন্তত বাকিতে দেন। কেউ আমার 1 কেজি চাইলো দিল না। কত জায়গায় কাজকর্ম খুঁজতেছি, কোনো জায়গায় কোনো কাজকর্ম মিলতেছে না। আমি যেমন কি করুম পারুল, আমার মাথা কাম করতেছে না। তুমি তো কিছুই করতে পারতেছো না, আর যেহেতু তোমার কোনো কিছু করার আর যোগ্যতা নাই, তাহলে এক কাজ করো। যেহেতু তুমি না খাওয়ায় রাখবা, তাইলে ভিক্ষা করো। ভিক্ষা ছাড়া তুমি আর সংসার চালাইতে পারবা না। আম্মা আপনি খাড়াই রয়েছেন কেন? যান ঘরে যান, যাই একটা থালা নিয়ে আসেন, একটা গামছা নিয়ে আসেন, আপনার পোলার পায়ে বাইন্ধা দেন, আর যাই বাজারে ভিক্ষা করো। খবরদার বাজে কথা কইবা না পারুল। আমি দরকার পড়লে আমার রক্ত মাংস কিডনি বেচা তোমার ঘরে খাওয়াবো, কিন্তু আমি জীবনে ভিক্ষা করুম না। আর তুমি এই কথা কেমনে কইলা আমার ভিক্ষার কথাটা? তুমি না আমার ভালোবাসো, আমি না তোমার স্বামী? তুই আমার কচুর স্বামী। এই বউয়ের খাওন পরন জোগাড় করতে পারোস তুই? তুই কোনো দায়িত্ব নিতে পারোস? তুই আমার গোড়ার ডিমের স্বামী, তোর কোনো যোগ্যতা নাই। ভাতাই মা, আমার জীবনের সবচেয়ে বড় ভুল হইতেছে তোরে বিয়ে করা। কি কইলা? তুমি আমারে বিয়ে করে ভুল করছো? অবশ্যই আমি ভুল করছি। কি যোগ্যতা আছে তোর তুই আমার মতো বউ রাখবি? হ্যাঁ, আমার মতো একটা শিক্ষিত সুন্দরী মায়া তোর মতো একটা অভাবী সংসার কেন করবো? অনেক সময় নষ্ট করতে তোর এই অভাবের সংসারে। আমি আর তোর অভাবের সংসারে সময় নষ্ট করবো না, জীবন নষ্ট করবো না। আমি এখন তোর কপালে লাথি মারি, তোর সংসারে লাথি মারি। আমি আমার বাপের বাড়ি যাবো, তুই আমার গায়ে হাত তুলস? বৌমা, ও বৌমা, আল্লাহর দোহাই লাগে, মা গো তুমি আপুলারা ছাইরা যাইও না। আমার পোলা তোমার অনেক ভালোবাসে। তুমি আপুলারা ছাইরা চলে গেলে আমার পোলা বাঁচবো না গো মা। আপনার পোলার ভালোবাসা দুইয়া কি আমি পানি খাবো আম্মা? একটা পুরুষ মানুষ তার স্ত্রীর কোনো দায়িত্ব নিতে পারে না, সে আবার কিসের পুরুষ মানুষ? আমি এই সংসার আর করুম না আম্মা। আপনার অনেক সম্মান করি দেখে বলতেছি, আমারে যাইতে দেন, আর যদি না যেতে দেন আল্লাহর কসম আম্মা খুব খারাপ হবে। বৌমা, ও বৌমা তুমি যাইও না বৌমা গো। বৌমা, বৌমা তুমি যাইও না বৌমা। পারুল, পারুল, পারুল তুমি আমার ছেড়ে যাও না। পারুল বিশ্বাস করো, আমার এই খারাপ সময় বেশি দিন থাকবো না, সব ঠিক হয়ে যাবে। তুমি খালি লগে থাকো, আমি তোমার অনেক ভালোবাসি পারুল। তুমি যদি আমার জীবন থেকে চলে যাও, আমি কিন্তু বাঁচুম না পারুল। তুমি মইরা যাও, আমার আর কিছু যায় আসে না, কিন্তু এই অভাবের সংসার আমি আর করুম না। আর এটা আমার ফাইনাল সিদ্ধান্ত। আমি তোমার যাইতে দেবো না পারুল। তুমি ব্যাগ দাও না, আমি তোমার যেতে আমি হারেতে একবারে চলে এসেছি। একেবারে চলে আইছস, খুব ভালো কাজ করছস। আরে তুই আমাকে বোন, আমরা দুই ভাই বাইসে থাকতে তুই কেন একটা বেকার ভাদাই মার ঘরে কষ্ট করবি? আরে বোন, আমরা দুই ভাই মিলা
তোর একটা পেট ঠিক চালাই নিতে পারো। এই পারুল, কালাম একদম ঠিক কথা কইছে। আজকে থেকে তোর খাওয়ান পরনের সমস্ত দায়িত্ব আমরা নেব, ঠিক আছে? তারপর ওই গরিবের বাচ্চার কাছে তোরা যাইতে দিব না। শুন, তুই ওরে তালাক দিবি, তারপর তোর একটা ভালো ছেলে দেখা আমরা বিয়ে দিব। সালাম, এসব তুই কি কর? এই আব্বা, আপনি এত কথা কই না তো, আপনি চুপ করেন, শুয়ে থাকেন। কি কো ভাইজান, শিমুলরে আমি তালাক দিব? পারুল, তোর ভাইজানরা তো তোর ভালোর জন্যই কইতাছে ওই পোলারে তুই তালাক দিয়া দে। তুই এত সুন্দর শিক্ষিত একটা মাইয়া, তোর কোনো দরকার আছে অভাব অনটনের সংসারে থাইকা না খায়া মরার? তার সে তুই ওরে তালাক দিয়ে দিলে আমরা ভালো একটা পাত্র খুঁজা তোরে আবার বিয়া দিমু। ভালো পাত্র দেখবে মানে? ভালো পাত্র তো আমার কাছেই আছে। আমার খালাতো ভাই ইটালি থেকে আইছে বিয়া করার জন্য, পাত্রী খুঁজতে চাই। তুমি ভুলে গেছো? এখন যদি আমি পারুলের কথা কই, আমার ভাই একদম রাজি হয়ে যাবো। আমরা ধুমধাম করে আমার ভাইয়ের সাথে তোমার বিয়া দেবো, তুমি ইটালি চলে যাবা, তোমার লাইফটা একদম সেটেল হয়ে যাবো। তাহলে তো ভালোই হয়, খিদার যন্ত্রণা তো সহ্য করতে হইব না। আমরা বিয়া দিয়ে দাও, আমি ইটালি জায়গা, তোমার খালাতো ভাই লাগে আমার বিয়া দিয়ে দাও। মারে, তুই অগ কথা শুনিস না। তোমরা কেন বৌমা আমার মায়ের উল্টা পাল্টা বুদ্ধি দিতেছ? আব্বা, আপনি চুপ করে থাকেন তো। আমরা উল্টা পাল্টা বুদ্ধি দিতেছি না, আমরা যা কইতেছি ঠিকই কইতেছি। আচ্ছা এই পারুল, তোর বিয়ার সময় কত টাকা কাবিন হয়েছিল জানি? 5 লাখ টাকা। কি কস? 5 লক্ষ টাকা কামাইছিল? তাইলে তো তুই তোর জামাইরে তালাক দিলে কাবিনে 5 লক্ষ টাকা পাবি, আর সেই টাকা দিয়া আমরা আবার তোরে ভালো একটা পাত্র লোকে ধুমধাম করে বিয়ে দিই। তাহলে কথা ওইটাই থাকলো, তুই তোর জামাইরে তালাক দিবি আর কাবিনে 5 লক্ষ টাকা নিয়ে আসবি, এটা ভাই না। আরে মা, খবরদার পারুল, এই কাজ তুই জীবনেও করবি না। শোন, মেয়েরা শ্বশুর বাড়িতে কষ্ট করে, অভাব অনটন সহ্য করে, তাও স্বামীর বাড়ি ছাইরে আসে না। মা, আমি তোর বাপ হয়ে কইতেছি, তুই আমার কথাটা রাখ মা। তোর ভাই গো বুদ্ধি শুই না, তুই তোর স্বামীরে ডিভোর্স দিস না মা। আব্বা, আপনারে কইছি তো আপনি চুপ করে থাকেন। আপনি অসুস্থ মানুষ, শুয়ে থাকেন, এত কথা কোন কে? হ্যাঁ শুনেন, আমার বোনের ব্যাপারে আমরা যে সিদ্ধান্ত নেব এটাই ফাইনাল। খবরদার এর মধ্যে আপনি আর কোনো কথা কইবেন না। শুন পারুল, তুই তোর স্বামীরে ডিভোর্স দিবি, 5 লাখ টাকা নিয়ে নিবি। এর আগে তো নিজের পছন্দে বিয়ে করছিলি, এখন বুঝ ঠেলা। এখন তুই আমাদের উপর ছাইরা দে, হ্যাঁ, তোর একটা ভালো জায়গায় বিয়ে দিব। আরে আমরা তো তোর ভালো চাই নাকি? 5 লক্ষ টাকা তো কাবিনের, আমি শিমুলের তেল লইয়ারি মনে। তোমরা ডিভোর্সের ব্যবস্থা করো, আমার ইটালি পাঠিয়ে দাও। আমার না খিদা লাগছে। ওরে আমার সোনারে, ক্ষুধা লাগছে তোমার? আমি আজকে গরুর গোশত রান্না করছি, তোরে এখনই গোশত দিয়ে ভাত খাবো। আমি ইলিশ মাছ রান্না করছি, এখনই ভাত খাইছো? তবে চলো। শোন, এই তুই যা। আব্বা, আপনি শুয়ে থাকেন, শুয়ে থাকেন, শুয়ে থাকেন। এই কেমন আছো পারুল? আমি কেমন আছি ওইটা আপনি জানে কি করবেন? আপনি নাকি আনাইছেন ওটা কোন? এ কি পারুল, তুমি আমার আপনি করে বলতেছো কেন? আমার উপর থেকে কি তোমার রাগ এখনো কমে নাই, তাই না? এত কিছু আপনার জানার দরকার নেই। আপনি নাকি আনাইছেন এটা কোন? আমারে দেখে বুঝো না আমি কেন আইছি? তোমারে নিতে আইছি পারুল। ল, বাড়ি চল। অসম্ভব, আমি জীবন আপনার বাড়িতে ফিরে যাবো না। এসব তুমি কি কও পারুল? তুমি কেন আমার লোকে বাড়িতে ফিরে যাইবা না? তোর বাড়িতে আমার ননদ যাইবো কি করতে? হ্যাঁ, মরতে? তুই আমার ননদের মতো এরকম সুন্দরী একটা মাইয়ারে না খাওয়ায় রাখোস, ভরণ পোষণ দিতে পারোস না, তার কোনো চাহিদা পূরণ করতে পারোস না, তারপরও তুই কোন মুখ নিয়ে এই বাড়িতে আইছস পারুলরে ফেরত নিয়ে যাইতে? তোর লজ্জা করে না? না, লজ্জা করে না। পারুল আমার বউ, একজন স্বামী তার স্ত্রীর বাড়িতে ফিরে নেওয়ার জন্য আসছে, এনা লজ্জা কিসের? আপনারা থার্ড পারসনেরা আমার আর পারুলের মধ্যে কোনো কথা কইবেন না। পারুল, বাড়ি চল। এই খবরদার, ছাড় ওরে, ছাড়। ওর গায়ে হাত দিবি না, একে হাত কেটে ফেলাবো। তোর কোনো অধিকার নাই আমার ননদের গায়ে হাত দেওয়ার। কি কোন এগুলা ভাবি? আমার বউয়ের গায়ে আমি হাত দিব না, তাহলে কে দিব? এই, তুমি আমার বউ না তো? তোমার গায়ে হাত ধরার দিকে আমার আসনা পারুল? আমি আপনার স্ত্রী আছিলাম, এখন কিন্তু আর আপনার স্ত্রী নাই। আমি তো সিদ্ধান্ত নিয়েই ফেলেছি যে আমি আপনার অভাব্য সংসারে থাকুম না। আমি আর একটা সিদ্ধান্ত নিচ্ছি, আমি আপনার ডিভোর্স দিব। আল্লাহর দোহাই লাগে পারুল, এমন কথা মুখেও আইনো না। তুমি জানো না আমি তোমার কত ভালোবাসি? যে মানুষটারে তুমি তোমার জীবনের থেকে বেশি ভালোবাসতা, সেই মানুষটারে তুমি ডিভোর্স দিতে পারবা? পারবো, কারণ অভাব যখন দরজায় এসে করে না রে না, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় না। ভাবি, আপনার প্রতি আমার যে ভালোবাসাটা ছিল সেটা না আপনার অভাব দেখা জানালা দিয়ে পালাই গেছে।
এখন আর আমি আপনারে ভালোবাসি না। আপনি যান যান, সময় মতো আপনার ডিভোর্স লেটার পেয়ে যাবেন, যান। অসম্ভব পারুল, আমার দুনিয়া একদিকে তুমি একদিকে। তুমি যদি ডিভোর্স দিয়ে আমার ছেড়ে চলে যাও আমি তো মরে যাবো। আমি বুঝতে পারছি নিশ্চয়ই তোমার ভাই ভাবিরা তোমার এইসব কান পড়া দিতেছে, তোমার এইসব শিখাই দিতেছে, তাই না? কারণ তোমার মধ্যে তো আমার ডিভোর্স দেওয়ার চিন্তা আপনার জীবন আইতেই পারে না। এগুলো তোমার মনের কথা না, আমি বিশ্বাস করি না। এইটাই আমার মনের কথা। আপনি ভালো ভালো এই জায়গার থেকে যান, আপনার কপাল ভালো যে আমার ভাইয়েরা নাই। আমার ভাইয়েরা যদি থাকতো তাহলে আপনার ভাইয়েরা লইতো, আপনি যান যান যান। বুঝছি, আমি তোমার এমনি রেখে দিতে পারবো না, আমি তোমার জোর করে হলেও নিয়ে যাবো। চলো পারুল। পারেন ভাবে আমার বড় নিয়ে দিতে দেন, পারেন আপনারা। পারুল তুমি চলো আমার সাথে। ওই ফকিনের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বোনের জোর করে আমাকে বাড়ি থেকে তুলে নিতে চাস? ওই তুই আমার বোনের দামে ছিলি বলা, নাহলে আজকে তোর এখানে জানে মারি ফেলাইতাম। শোন, পারুল কোনোদিন তোর সংসার করবে না, সে তোর ডিভোর্স দিবে। বাঁচতে যদি চাস সোজা নিয়ে বাইর, এই বাড়ি আশেপাশে যদি তোরে দেই তাহলে একদম জানে মারি ফেলবো। বুঝতে পারছি, আমার আর বুঝার বাকি নাই। আপনারাই বাধ্য করছেন না পারুল জানে আমার ডিভোর্স দেয়, কিন্তু আমি এটা জীবনে হইতে দিব না। আমার বউরে আমি এখান থেকে ফেরত নিয়ে যাবই। দরকার পড়লে আমি গ্রামে সালিশ বসাবো, পঞ্চায়েত বসাবো, বিচার চাবো, দেখবো আপনারা কেমনে আমার বউ আমার থেকে দূরে রাখেন। পারুল তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার নিয়ে যাবো। তুমি এদের কথাবার্তা শুনো না, আমি তোমার নিয়ে যাবো। পারুল দাদা আসিস আবার ঠ্যাং ভাঙিয়ে দিব। শিমুল যে তার বউরে কতটা ভালোবাসে, শিমুলের গ্রামের মানে আমরা সবাই তা জানি। আমি কোনোদিন কল্পনা করতে পারি না যে আজকে শিমুল আর তার বউয়ের সালিশ করতে হইব আমারে। শিমুল, আমি তো ঘটনাটা কিছু জানি, তারপরও মজলিসে সবাই যখন আছে, তুমি এক কাজ করো, সবাইরে খোলাসা করে ভালোভাবে ঘটনাটা খুলে কও, কেন আজকে তুমি এই সালিশটা ডাকছো? চাচা, আমার একটু খারাপ সময় চলতেছে, সংসারে অভাব অনটন চলতেছে, সেই কারণে আমার বউ রাগ করে তার বাপের বাড়ি চলে গেছে। এখন পারুল কইতেছে সে নাকি আমার ডিভোর্স দিব। চাচা, আমি আমার বউরে ফেরত চাই, আমি পারুলের লগে সংসার করতে চাই। আপনারা পারুল আমার কাছে তুলে দেন। আর স্বামী স্ত্রী দুইজন কে? একজন আরেকজনের অর্ধঙ্গুনি। স্বামী আপদে বিপদে সুখে দুঃখে সব সময় স্ত্রী তার পাশে থাকবো, এইটাই তো স্বাভাবিক। এই মাইয়া, এই বেদব মাইয়া, তুমি কেমন স্ত্রী? হ্যাঁ, স্বামীর বিপদের সময় তার সংসার চাইরা তুমি চলে আসছো, আবার তারে কইতাছো তুমি নাকি তারে ডিভোর্স দিবা। আফতাব ভাই, ডিভোর্স কি এত সোজা? খালি মুখদা কইয়া দিল আর হয়ে গেল? এই বেদম মাইয়া, যেই পোলাটা তোরে এত ভালোবাসে, তার এই দুর্দিনে তার পাশে না থেকে তুই চলে যাবে চাস, এইটা আমরা কখনো হইতে দিব না। এখন এই মুহূর্তে শিমুলের হাত ধরে তার বাড়িতে চলে যা, আর না কিন্তু তোর কপালে খারাপ আছে। আফতাব, সিদ্দিক, আমি চাই আমার মেয়ে জামাইয়ের সাথে তার বাড়িতে চলে যাক। এই বিচার সালিশের কোনো দরকার নাই। মারে, তুই জামাইয়ের সাথে তার বাড়িতে চলে যা, তোর বিয়ে হয়েছে, ওইটাই তোর আসল ঠিকানা। মা খবরদার আব্বা, ফালতু কথা কইবেন না। আমার বোন কখনো ওর বাড়িতে ফেরত যাব না। ও উপরে উপরে দেখতে ভালো, কিন্তু ভিতরে খারাপ। উপরে উপরে দেখতে শুনতে খুবই ভালো লাগে, কিন্তু একটা আস্ত হারামি। ও জুয়া খেলে, নেশা করে, মদ খাইয়ে এসে গরুর মতো মারে। আর একটা কথা আপনারা শুনে রাখেন, আমার বোন কিন্তু অভাবের কারণে তার সংসার ছেড়ে আসে নাই, তার কাছ থেকে ছুটে আসছে তার নিজের জীবন বাঁচাইতে। এই তুমি এত চিল্লাইতেছো কে? আমরা সালিশের মধ্যে আছি না? বেশি মাত ধরে গেছো কা? থাবরে একটা দাদু সব ভাঙ্গা ফেলা মুখ হয়ে দিলাম। বসো। চাচা, আপনারা ভাইজানের কথা বিশ্বাস করেন না। ভাইজান যা কইতেছে সব মিথ্যা কথা, সব। আমি জীবনে কোনোদিন নেশা করি নাই, জুয়া খেলি নাই, আর বউর উপর অত্যাচার তো প্রশ্নই আসে না। পারুল তুমি কও, তুমি চুপ করে দাঁড়ায় আছো কেন? আমি কি নেশা করি? আমি কি জুয়া খেলি? আমি কি কোনোদিন তোমার গায়ে হাত তুলছি, তোমার উপর অত্যাচার করছি? কও না একটু। করো, তুমি আমার মারধর করো, আমার উপর অত্যাচার করো। উনি আমার উপর অত্যাচার করে, নেশাখোর, উনি জুয়ারি, উনি ভালো না। ওনার সংসার তো আমি অভাবের কারণে ছাড়তেছি না।
ওরা সংসার ছাড়তেছি কারণ উনি একজন নেশাখোর জুয়ারি, উনি আমারে মারে। আমি ডিভোর্স চাই আর আপনাকে সবাই কয়ে দিতেছি, আপনারা জোরাজোরি করলো আমি ওনার সাথে সংসার করবো না। এত বড় মিথ্যা কথাটা তুমি কইতে পারলা পারুল? যে মানুষটা তোমারে ভালোবাসে তার ভালোবাসার প্রতিদান তুমি এইভাবে দিলা? মাতবর চাচা, পারুল যেহেতু কইছে আমি একটা নেশাখোর, তাহলে আমি নেশা করি। পারুল যেহেতু কইছে আমি জুয়ারি, ঠিক আছে আমি জুয়া খেলি। পারুল যেহেতু কইছে আমি ওর গায়ে হাত তুলে ওর উপর অত্যাচার করি, ঠিক আছে আমি অত্যাচারী, আমি ওর উপর অত্যাচার করি, আপনারা আবার শাস্তি দেন। পারুল, শিমুল তার সব অপরাধ স্বীকার করে নিছে, এখন তুমি কও তুমি কি শাস্তি চাও তার? জি আমি যা চাই তা তো বইলেই দিছি, আমি ডিভোর্স চাই আর কাবিনের 5 লাখ টাকা চাই। পারুল, পারুল এই কথা কইও না। আমি যদি তোমার অত্যাচার করে থাকি তুমি আমার অত্যাচার করো, আমি যদি তোমার মারধর করে থাকি তুমি আমার মারধর করো। পারুল আমার মারো, কাটো, শাস্তি দাও, যা খুশি তাই করো, ডিভোর্সের কথাটা কইও না পারুল। পারুল আমি তো তোর অনেক ভালোবাসি পারুল, আমারে ছেড়ে যাইস না পারুল, আমি বাঁচবো না। জীবনটা অনেক কঠিন, মানুষ অনেক সময় যা চায় না তা কিন্তু পাওয়া যায়, আর এটি মেনে নিতে হয়। শিমুল, তোমার বউ যা যা অভিযোগ করছে তুমি সবকিছু স্বীকার করে নিছো, এর অর্থ তুমি অপরাধী, আর অপরাধ যেহেতু করছো তোমার শাস্তি হওয়া উচিত, আমি শাস্তি দেব। তোমার বউ চাইছে শাস্তি হিসাবে তোমার ডিভোর্স দেব, তাই আজকে সালিশের রায় হলো তোমার বউ তোমারে ডিভোর্স দিব। যেহেতু তোমারে ডিভোর্স দিব, তোমার সংসার করব না। মেয়েদের হক হলো কাবিন, কাবিন নামে যে 5 লক্ষ টাকা আছে সেই টাকাটা তুমি তারে বুঝাই দিবা। না না মানি না, মানি না, আপনার এই রায় আমি মানি না, আপনার এই বিচার আমি মানি না। আমার বউ আমার ডিভোর্স দিতে পারে না। আপনারা মিথ্যা বিচার করতেছেন, আপনারা ঘুষ খাইছেন। চুপ, একদম চুপ। এই জুতা দেখছো? জুতা একদম বাইরে পিঠের সামনে তুই লাই দিবি। সিদ্দিক ভাই যে রায় দিছে এই রায়ে তোর মানতে হইব, এই রায়ে বহাল থাকবো। আর 1 সপ্তাহ পর আবার আমরা সালিশে বসবো, সেই সালিশে তোর বউ তোরে ডিভোর্স দিব। আর একটা কথা, এই ডিভোর্সের সময় তোর বউয়ের যে কাবিনের 5 লক্ষ টাকা এইটা তুই সাথে করে নিয়ে আইবি। ওই সালিশের মধ্যে তোর বউরে তুই 5 লক্ষ টাকা বুঝাইয়া দিবি। আজকের জন্য সালিশ মন্তব্য রাখলাম। আপনারা যান, সবার যার যার বাড়িতে চলে যান। সিদ্দিক ভাই চলেন, আসেন আসেন চাচা, একটু আগাই দিই আপনার। আসসালামু আলাইকুম কাকা। এই কামাল, পারুল আপনি এখানে আসছেন কেন? কেউ যদি চলে যেতে চায় তাহলে জোর করে আটকে রাখা যায় না, আর যদি জোর করে আটকেও রাখা হয় তার মনটা তো পাওয়া যায় না। তুমি যেহেতু আমার সাথে থাকতেই চাও না, আমার ছাইরাই যেতে চাও, ঠিক আছে আমি আর তোমার আটকাবো, দিয়ে দাও আমার ডিভোর্স। কিন্তু পারুল তোমার কাছে ছোট্ট একটা অনুরোধ নিয়ে আসছি, রাখবা? বলেন। আমি তো বেকার, চাকরি বাকরি নাই, এর মধ্যে আমার মা অসুস্থ, ঠিক মতো চিকিৎসাটাও করাইতে পারতেছি না। তোমার কাবিনে যে 5 লক্ষ টাকা, এই টাকাটা এখন আমার পক্ষে দেওয়া সম্ভব না। তুমি কি আমার এই কাবিনের টাকাটা মাফ করবা? না না না, কি কোন, কাবিনের টাকা আমার হক। আপনি যেমনে পারেন কাবিনের 5 লক্ষ টাকা ম্যানেজ করে আমার দিয়ে যান। আমার যদি সাধ্যে থাকতো তোমার আমার কাবিনের কথা একটা বড় বলা লাগতো না। এখন এই কাবিনের টাকা আমি কই থেকে পাবো? আমার অবস্থাটা একটু বোঝার চেষ্টা করো। 5 লক্ষ টাকা আমি কোথা থেকে তোমার জোগাড় করে দিব? আমার পকেটে বিষ খাওয়ার পয়সাটাও নাই। ওইসব কথা কয়ে তো লাভ নাই, বুঝেন নাই, ঝামেলা আছে। আপনি আপনার কাবিনের টাকাটা আমারে দিয়ে যান, আর আপনি যদি কাবিনের টাকাটা না দেন তাহলে মনে করেন আপনার নামে মামলা করছি, আপনার জেলের ভাত খাওয়াবো। আমি তোমার এতই পর হয়ে গেলাম পারুল,
5 লাখ টাকার লেগে তুমি আমার মামলা দিবা, আমার জেলের ভাত খাওয়াইবা? সামান্য হইলে আপনি কাবিনের টাকা মাফ চাইতেছেন কেন? কাবিনের 5 লক্ষ টাকা দিয়া দেন। আপনি যদি টাকা না দেন তাহলে আমি মনে করব যে আপনি পুরুষ না, আপনি কাপুরুষ। কি ব্যাপার পারুল, কোনো সমস্যা? উনি কে পারুল? ছোট ভাবির খালাতো ভাই, ইটালি থাকে। আমার সাথে বিয়ার কথা চলতেছে। চলেন আসলাম ভাই। বাজার, তুই যে বৌমার কাছে গেছিলি, বৌমা কি তোর কাবিনের টাকা মাফ করে দিছে? না মা, উল্টা আমার আরো কইছে আমি যদি ওরে কাবিনে 5 লাখ টাকা দিতে না পারি আমার নামে মামলা করব, আমার জেলের ভাত খাওয়াইব। আরো কইছে আমি যদি ওরে 5 লাখ টাকা দিতে না পারি তাহলে সেই ভাই বানিব আমি একটা কাপুরুষ। মা, তোমার পোলা কি একটা কাপুরুষ কও? কি এত বড় কথা আমার পোলারে কইছে? বাজান, তুই কাবিনের 5 লাখ টাকা বৌমার মুখের উপর ছুঁড়া দিয়ে বুঝা যে তুই কাপুরুষ না, তুই একটা সুপুরুষ। আর তুই যে বৌমারে সত্যি সত্যি ভালোবাসছস তুই তো প্রমাণ করে দে। কইতে দিব মা, এই 5 লাখ টাকা আমি কই পামু? আমি করতে ভিটা জায়গাটা ছাড়া আর কিচ্ছু নাই যে কোনো কিছু বেচ্চা মেচ্চা দিয়া দিব। ভিটার জায়গা যেহেতু আছে, এই ভিটা বিক্রি কইরাই তুই বৌমারে কাবিনের টাকা দিয়া দে। এইসব তুমি কি কও মা? এই ভিটার জায়গা বাড়ি যদি বেচ্চা দে তুমি আমি আমরা কই থাকু? আল্লাহর দুনিয়ায় এত বড় জায়গা, কোথাও না কোথাও আমাকে মা পোলার থাকার ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। তুই আর কোনো কথা কইস না, এই বিটা বিক্রি কইরা তুই বৌমারে কাবিনের টাকা দিয়ে দে। কি বাজান, কি দেখতেছস? ভাই বাড়িটা দেখতেছি, আমার বাপের ভিটা যেখানে আমি হইছি। বিক্রি করে দিলে তো এখানে থাকতে পারুম না মা। গত সালিশে সিদ্ধান্ত হয়েছিল যে পারুল শিমুলরে তালাক দিব, আর কাবিনে যে 5 লাখ টাকা আছে শিমুল পারুলরে তা বুঝাই দিব। পারুলের কাছে আমরা 1 সপ্তাহ সময় নিয়েছিলাম, সেই 1 সপ্তাহের আজকে হইল শেষ দিন। উকিল সাহেব আমাদের সাথে আছেন, ডিভোর্সের যে কাগজপত্র সবকিছু ঠিক আছে, এখন শুধু দুইজনে সই করলেই ডিভোর্সটা হয়ে যাবে। সিদ্দিক ভাই, এই ডিভোর্স পেপারে সই করার আগে আমি ওকে দুইজনরে একটা কথা বলতে চাই। কি কথা? শিমুল, পারুল, তোমরা আরেকবার ভাইবা দেখো, তোমরা কি ডিভোর্স পেপারে সই কইরা ডিভোর্স দিয়ে দিবা না মীমাংসা হইয়া নতুন করে আবার সংসার করবা? হ্যাঁ, আপনি তো ভাই ঠিকই কইছে, তোমরা চিন্তা ভাবনা করতে পারো। না চাচা, আমার ডিভোর্সটা দিয়া দেন আর কাবিনের 5 লাখ টাকা দিয়া দেন। আমি মীমাংসা চাই না। চাচা, পারুল যা চায় তাই করেন, খামাখা লোকের জোরাজুরি করেন না। তার মানে সিদ্ধান্ত হইল ডিভোর্সই হইব। মারে আরেকবার ভাইবে দেখ, এত বড় সিদ্ধান্ত নেওয়াটা আমি কইছিলাম। চুপ করেন তো আপনি, আর ভাবনা চিন্তার কিছু নাই। চাচা, ডিভোর্স হবো ঠিক আছে, কিন্তু ডিভোর্সের লগে লগে কাবিনের পুরা 5 লক্ষ টাকা বুঝাই দিতে হইব। আর ও যদি 1 পয়সাও কম দেয় তাহলে ওই পিলারের লগে বান্ধ ধরে পিটাবো। মাতবর কাকা, বড় ভাইজান ঠিকই কইছে, তালাক যদি এখন হয় কাবিনের টাকা এখনই দেওয়া লাগবো। ওরে জিগান ও কাবিনের 5 লক্ষ টাকা আনছে কিনা। শিমুল, আমি জানি তোর চাকরি বাকরি নাই, কিন্তু কাবিনের টাকা তো দেওয়াই লাগবো। তুই কি টাকাটা জোগাড় করতে পারছস? ও চাচা, টাকা আমার লগেই আছে। তাহলে তো হইলই,
ও তো কাবিনে টাকা আনছে, তাহলে এখন তালাকের কার্যক্রম শুরু করেন। হ্যাঁ উকিল সাহেব দেন তো কলমটা দেন। কোন জায়গায় সই করবে? এখানে তো? এখানে এখানে। এই নাও, তুমি আগে সই করো। আসো। আহা, টেনশনের কি আছে, দিয়ে দে। হ্যাঁ শিমুল, তুমি এখানে সই করো। এই নাও। আমি মরে গেলে তোমার হৃদয়ে রেখো না মোর নাম। আমি মরে গেলে তোমার হৃদয়ে রেখো না মোর নাম। তুমি যে দুইজনে সই হয়ে গেছে, এখন থেকে তোমরা আর স্বামী স্ত্রী না। এখন যে কাবিনের 5 লক্ষ টাকা আছে সেটা তুমি পারুলকে বুঝিয়ে দাও। তোমার হৃদয়ে রেখো না মোর নাম। জীবনে তোমায় দিয়েছি অনেক কষ্ট, অনেক আঘাত, বিনিময়ে তুমি কোনোদিন দাওনি কোনো প্রতিঘাত। জীবনে তোমায় দিয়েছি অনেক কষ্ট, অনেক টাকা হাতে নিয়ে বসে রয়েছে, দে তো এগুলো আমার কাছে দে। আরে তোর হাতে থাকলে টাকাটা কোন সময় হারাই যায় না ঠিক নাই, বুঝছস না? টাকাটা আমাদের দুই ভাইয়ের কাছে থাকলে নিরাপদে থাকবো। তাছাড়া এই টাকা দিয়া তোর বিয়ে আমরা ধুমধাম করে দেব, বুঝছস? দে টাকা দে। দাও, আমার কাবিনের টাকা এখন তোমাকে কাছে। আমার ভাগ্য হতো ভালো। কামাল, এনে দেখতো কোনে কত আছে, 50 টাকা আর আমরা 50 এনে। কি ব্যাপার ভাইজান? এই টাকা দিয়া বলে আমারে বিয়া দিবা, ইটালি পাঠাই দিবা, তো টাকা ভাগাভাগি করতেছো কেন? আরে ভাগ করতেছি কারণ হলো সব টাকা তো আর ভাইজানের কাছে থাকবো না, কিছু টাকা ভাইজানের কাছে থাকবো, কিছু টাকা আমার কাছে থাকবো, তাই না? তুই চিন্তা করিস না, তোর বিয়া আমরা ধুমধাম করে দিব একদম। হ্যাঁ, এই কামাল একদম ঠিক কথা কইছে, বুঝছস? আর তাছাড়া তোর বিয়ে শাদী না হওয়া পর্যন্ত তুই তো এই বাড়িতে থাকবি। হ্যাঁ, তোর খাওয়া দাওয়ার একটা খরচ আছে না, জামা কাপড় একটা খরচ আছে না, আমাকে তো কোনো আয় ইনকাম নাই, তোর এই টাকাটা কিন্তু আমরা খরচ করব। এই শোনো, হ্যাঁ, এই ভাইজানরে কিন্তু 50,000 টাকা দেওয়া লাগবে। 50 পুরে দিবা? আচ্ছা ঠিক আছে, কারে কি দিবা তুই হিসাব রাখ। ভাইজান, ভাইজান, বড় ভাইজান। পারুল, আপনার কি লজ্জা শরম নাই? আপনি কি বুঝতেছেন না আপনার সাথে যে আমার তালাক হয়ে গেছে? হ্যাঁ, আপনি তারপরে কিসের জন্য বারবার আমার বাড়ির উঠানে আসেন? হায় হায়, আপনি মায়ের লয়ে আইছেন? বৌমা, তুমি ভাইবো না শিমুল আর তোমার মিল মীমাংসা করার লাইগা তোমারে বুঝাইতে আইছি।
আসলে আমরা সারা জীবনের লেগা এই এলাকা ছেড়ে চলে যাইতেছি। শিমুল কইল যাওয়ার আগে তোমার একবার দেখতে চাই, তাই আইছি। এই এলাকা ছেড়ে চলে যেতেছেন কেন? এই এলাকায় থাকার মতো আর অবস্থা নাই পারো। আমাগর তো জায়গা সম্পত্তি এমনি কিছু নাই, যা ছিল বাপের ভিটা বাড়িটাই ছিল। সেই ভিটা বাড়ি বিক্রি কইরা আর মায়ের কিছু গয়না ছিল সেগুলা বিক্রি কইরা তোমার কাবিনের টাকাটা দিছি। যে লোকটা আমগর ভিটা বাড়িটা কিনছে সেই লোক কইছিল যে আমরা মিনিমাম 1টা বছর এনে থাকতে পারো, কিন্তু কালকে রাতে হঠাৎ করে আয় কইতেছে এখানে নাকি তারা খুব শীঘ্রই বাড়ি করব, বিল্ডিং করব, আমরা যেন তাড়াতাড়ি চলে যাই। সেই জন্য আমরা চলে যেতেছি। কই যাবেন তাইলে এখন? কই যাবো জানি না, কিন্তু এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যেতেছি। যাওয়ার আগে ইচ্ছা ছিল তোমার শেষ একটা বার দেখা যাবো, সেই জন্য তোমারে দেখতে এসছি। জানি না এই জীবনে তোমার সাথে আর কোনোদিন দেখা হইব কিনা পারো। তুমি ভালো থাইকো, সুস্থ থাইকো, নিজের যত্ন নিও। আমি যেখানেই থাকি সারাটা জীবন তোমারই ভালোবাসবো, সারা জীবন তোমার স্মৃতি বুকে ধরে বেঁচে থাকবো। তোমার যদি আমারে কোনোদিন দরকার হয় আমার একটা বার স্মরণ করে পারো, আমি তোমার সামনে হাজির হব। পারুল, তোমার মনে আছে আমরা ঠিক করছিলাম আমাদের যদি মেয়ে হয় তাহলে আমাদের মেয়ের নাম আমরা রাখবো তোমার নাম আর আমার নাম মিলায়া। তোমার নাম পারুল, আমার নাম শিমুল, আমাদের মেয়ের নাম রাখবো বকুল। মনে আছে তোমার? তুমি যদি আরেকটা বিয়া করো, সেই ঘরে যদি তোমার একটা মেয়ে হয়, তুমি সেই বাচ্চার নাম বকুল রেখো। আমি চেষ্টা করব। পারুল, তুমি জানো তুমি যখন আমার শিমুল বলে ডাক দিতা আমার বুকটা খুশিতে বইরা যাইত। আমার মনের মধ্যে অনেক কষ্ট। পারুল, তুমি কি আমার একটা বার শিমুল করে ডাক দিবা? বিশ্বাস করো, তুমি যদি আমার একটা বার শিমুল করে ডাক দাও আমার ভিতরে যত কষ্ট আছে সব শেষ হয়ে যাবো। তুমি আমারে যা যা কষ্ট দিছো আমি সব ভুলে যাবো, কিচ্ছু মনে রাখবো না। একটা বার ডাক দাও না আমার শিমুল করে, দিবা না পারুল? ডাক দাও না একটা বার পারুল, একটা বার কও শিমুল, একবার শিমুল, একটা বার শিমুল কও পারুল, একবার আর বলুন না, একটা বার শিমুল করে ডাক দাও। আম্মা ও একটা বার শিমুল করে ডাকুক, খারাপ। পারুল একটা, পারুল একবার ডাক দাও না শিমুল করে। পারুল, তোর হাতে কি ঠোসকা পড়ছে? এতক্ষণ ধরে তুই ঝাড়ু দিতাছস, এতক্ষণ যদি ঝাড়ু দিতে লাগে তাহলে এগুলা কাম করবে কে? ধর ধর অন, এই শার্টের কলারে যদি ময়লা থাকে না তাহলে একবারে ধরে খারামো কিন্তু তোরে। এই খালি কাপড় ধুবি, থালা বাসন ধুইব কেডা? ধর, একটা যদি কালি থাকে না একের উষ্টা মারুম, ভাই ভাইয়া যাব। ধর, তার আগে উঠানটা ভালো মতো ঝাড়ু দিয়া তারপরে যাবি ধুইতে। খালি খাইবো খাইবো খাইবো, খালি মাথা নাড়ানো না, ডং ধরছো তুমি। খাওয়ানোর বেলা তো চললো খাইতে, কামের বেলায় নাই। তাড়াতাড়ি শেষ কর। মারে তোর কতবার করে কইছি তুই তোর জামাইরে ডিভোর্স দিস না, তুই আবার কথা শুনস নাই। মা, তুই তোর ভাই কথা মতো জামাইরে ডিভোর্স দিস, ডিভোর্স দিয়ে কাবিনের টাকাটা দিয়ে আইস। তোরে কইছিলাম না মা, কাবিনের টাকা কোনদিন মানুষের সুখ দিয়ে পারে না। বললো তো 5 লক্ষ টাকা পাইছ কাবিনের, একটা টাকাও কিন্নিতে মুখ দখল করা পারছ? ভারত ভাই সব ওরা মুখ দখল করে খাইছে। এই বাড়িতে কুত্তা বিলের যে দাম আছে সে মতন নাই রে মা। নিজের বাপের সংসারে তাইকা বান্দি হয়ে রইছ, বান্দির মতো খাটিস সারাদিন রাত। আর আমি অসহায়, আমি তোর কিছুই করা পারি না। তুই এত কষ্ট করবার রইছ, আমি সহ্য করতে পারতেছি না রে মা।
আল্লাহ তুই কোথায় বসে এগুলো দেখবা না আল্লাহ আমার কেন তুলে নাও না আমার কেন তুলে ভাবি কি রে কি হইছে রাত বাসে কয়টা এখন আইছো তুই 10,000 টাকা দিতেছস তোর সন্তানটা কি ঘুমাইতে পারবো না ভাবি সারাদিন তো অনেক খাটছি আমার না অনেক খিদা লাগছে কয়টা খাইতে দাও খাওন দিমু মানে এই এতক্ষণ কই আছিলি তুই কোন নাগরের লগে যাই আড্ডা মারতাছিলি যে এতক্ষণ খাওনের লাগা হস নাই এখন খাওন দিমু কইতে তোরে আমরা খাওন দাওন শেষ করে পাতিল উল্টায় রাখছি এখন কোনো খাওন নাই যা খায়া হালাইছো মানে আমি তো ছোট ভাবিকে থাল বাসন মাজতেছিলাম তুমি খাইবা আমার একটু ডাকবা না ওই ডাক মানে এই হারামজাদি তোরে ডাকার লাগা আমি বয়ে রইছি আমি কি তোর বাপের চাকরানি যে আমি তোরে ডাইকা ডাইকা খাওয়াবো তুই ছোট ভাবির কাজ করতাছস হ্যাঁ থালা বাসন ধুইতাছস এহেনে আইছস কেন মরতে হ্যাঁ লাগে যায় খা গিয়ে যা কালকে তো হ্যাঁ গো ঘরে খাইছি আমার অনেক খিদা লাগছে আজকে না তোমাকে ঘরে খাওয়ার কথা কয়টা ভাত দাও ভাবি আমার অনেক খিদা লাগছে খিদা না পেটটা জ্বলে যেতেছে তোর এত কথা আমি বুঝি না তুই যেই ঘরে কাজ করতেছিলি ওইখানেই খাবি যা এখান থেকে এখন ওই ঘরে যায় খা ভাইজান ভাবি না আমার বাদ দিতেছে না আমার কাবিনের 5 লাখ টাকা না তোমাকে কাছে আমার কয়টা বাদ দাও আমার অনেক খিদা লাগছে ও তো ঠিকই কইছে ওই ঘরে কাম করছস আমি এনে খাইতেছস কে আচ্ছা ঠিক আছে আজকে কাল আমার এনে খা কালকে আমি এনে খাইছি আর আমরা তো বলা যাইতেছি না এই কালকে আমাকে এনে খাইবো কোনে তোমার না কইলাম আমি সকালে বাপের বাড়ি যাবো বেশি কথা কও না যাও করে যাও এই হামজাদে এই নিজের সংসার তো খাইছসই আবার এখন আমার সংসার অশান্তি লাগাইতেছিস না লোভী মহিলা জানি কোন জায়গা হারামজাদি তাকাই রইছিস কেন হ্যাঁ মরতে পারছ না ভাবি ছোট ভাইজান ভাবি ভাইজান ওই কি হয়েছে থালা বাটি ধোয়া হয়েছে ঠিক মতো রাখছস এইটা কল লাগে এত রাত্রে বেলা দরজা ঠক করতেছিস কেন আমার না অনেক খিদা লাগছে আমার কয়টা ভাত দিবা খাইতে কাল কিনা তুই আমার ঘরে খাইছস আজকে খাবি বড় ভাইয়ের ঘরে অনেক যে খা গেছিলাম মনে তোমাকে থালা বাসন যখন মাজতেছিলাম ওই সময় হেরা খাইয়া দেয়া হইয়া পড়ছে আমি দরজা ঠুকাইছি দেখছি আগে পাতির উপর করে খাওন নাই থালা বাসন ধোয়ার সময় দেখছি মির্চি ভেজে পাতিলটা রাখছো পাতিলের মধ্যে ভাত আছে আলাদা করে ডাল রাখা আছে তরকারি আছে আমার ডাল দিয়ে একটু ভাত দাও আমি কটা ভাত খাও আমার অনেক খিদা লাগে ওই খাওন তোমার জন্য না বুঝছো ওই খাওন তোমার ভাইয়ের জন্য তোমার ভাইয়ের মাঝ রাতে খিদা লাগে তখন না খেলে তার প্রবলেম হয় এই তুমি কিছু বলো না কেন হরে ওই তোর বাবি ঠিকই কইছে ওই আমার আবার রাইতে খিদা লাগে বুঝছো উঠে কিছু খাইতে হয় না নাহলে সকালবেলা গ্যাস্ট্রিকের সমস্যা হয় আরে এই সেরি এই তুই মায়ে মানুষ তোর তো খাই কি রে যা তো ওই রান্না করে যা দেখ মরিচ হরি কিছু পাস কিনা খাইয়া এক কোণে ঘুমাই থাক যা রান্না করে তো দুই জনের দুইটা আলাদা আলাদা মির্চি আলাদা অন্য কিছু নাই ভাইজান বড় ভাই গো মির্চি পে খাওন নাই কিন্তু তোমাকে মির্চি পে পাতিলে ভাত আছে অনেকগুলা ভাত আছে আমার সব দল লাগবো না আমার এক মুঠ ভাত তো আমার ডাইলও লাগবো না আমার অনেক খিদা লাগে এই এক মুঠা ভাত মানে এক দানা ভাত তুই পাবি না তুই মায়া মানুষ তো খাই করস কেন থামলো না চলে তো ফাজিল জানে কোথা খালি করে খাই দরজায় তালা মারা আমার যাবি না জিনা আজকে থেকে ওই রুম আর আপনার নাই ওখানে আপনি ঘুমাইতে পারবেন না ওইখানে আমার জরুরি জিনিসপত্র রাখছি আমার কম্বল কাপড় চোপড় অনেক জিনিসপত্র দামি দামি ওগুলো হারাই গেলে চুরি হইলে আমি ওই ঘরে চাবি দেবো না তুই বড় ভাই ঘরে শো যা বড় ভাই ঘরে কই ঘুমাবো আমি ভাইয়া আমি কই ঘুমাবো তুই যেখানে ইচ্ছা সেখানে যে ঘুমা খালি সকালবেলা আইসা দরজা নক করবি নিশ্চয় চাবি নিবি নাস্তা বানাবি নাস্তা বানানো শেষ হলে তারপরে আমার ঘরে আসবি তার আগে ডাক দিবি না খবর করে আসা কিন্তু ফাজিল আই চলো ঘুমাইবে না রাইতেছে মেলা ছাড় na 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 na
মাটির মধ্যে হয়ে রাখছো কে? আমি তো মাটিতে হইতে পারবো, আব্বার তো বয়স হয়েছে, ওনারে মাটিতে হয়ে রাখো না, এমনি ওষুধ কিনা দাও না। আব্বা ঘরে চলো, ঠান্ডা লাগবে। আব্বা আয়। আব্বা আব্বা মরে গেছে। আব্বা নাই রে পারুল। আব্বা আব্বা আব্বা, তোমার না কইলাম তুমি মরো না, তুমি মর লাগেন। হ্যাঁ আমার কি হবো আব্বা? আল্লাহ তোমার নিল গেল আব্বা, আমি আর কি করবো আব্বা? আব্বা আব্বা তোমার ওষুধ কিনে দেয় নাই না? আমার আব্বারে মাইরা রাখছো, আমার সংসারটা আমার ফ্যামিলির টাকা দিচ্ছ, আমার সব দিবি, আমার সম্পত্তিও দিবি, মামলা করবো। মামলা করবো, আমার সব বোঝাই দে, আমার সব বোঝাই দে আব্বা। মামলা করবো, সব দিন নামে মামলা করবো, তোর নামে করবো, তোর নামে করবো, তোর নামে করবো, তোর নামে করবো। কি করবি? মামলা করবি? মামলা করবি না? এই শুনো না কেন, তোমার আদরের বোন তুমি কোনো মামলা করবো? আমি আগেই কইছিলাম ডিভোর্সের পরে বন্দির বাচ্চারে বাড়ি থেকে বের করতে না। আদর দেখাইছস তোরা না, তুই দিও কাল সব পুষছস, আমি কাল সব সবাই খবর দি। আমার ভাবি একদম ঠিক কইছে, আর দেখতে করে বাই করো, কতদিন পরে সম্পত্তি ভাগ চাইবো, তখন কি করবা? আই বাই কর। ঠিকই কইছো। এই রামজাদি, আমাগো খাস, আমাগো পরশ, আবার আমাগো থেকে আমগো বাপের সম্পত্তির ভাগ চাস? বাইরো, বাইর হয় বাড়ি থেকে, বাইরো। এটা আমার বাপের বাড়ি, আমি আমার বাপের চাইরা যাবো না, আমি এনে থাকবো। এটা তোর বাপের বাড়ি ছিল, তোর বাপ মরে গেছে, এখন এই বাপের বাড়িও তোর জন্য শেষ হয়ে গেছে। এই কালাম খায়রুস কেন ধরে না, বাইর কর। আব্বা 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 গো, আব্বা গো, আব্বা আমার বাঁচাও, আব্বা 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 আব্বা, আল্লাহ আল্লাহ, আমার আব্বা, আমি একটু আব্বার লাশে থাকবো। আব্বা 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 বাইরো, বাইরো, এই তো লাগা, তো লাগা। আব্বা আব্বা আব্বা, আমার আব্বার লাশটা আমার একটু দেখতে না। শিমুল শিমুল শিমুল, আব্বা আব্বা, শিমুল আব্বা। আব্বু দেখো, ওই আন্টিটা কত ময়লা খাবার খাচ্ছে, মনে হয় সারাদিন কিছু খায়নি। তুমি এক কাজ করো, ওনাকে কিছু টাকা দাও, যাতে উনি দুপুরবেলা কিছু ভালো খাবার খেতে পারে। ঠিক আছে মা। এই যে নেন। পারুল, আপনি কে? আমি আমি শিমুল, শিমুল তোমার স্বামী। তুমি আমার চিনতেছো না পারুল? পারুল, তোমার এই অবস্থা কেন? আমি পাপ করছি না তোমার লগে? হ্যাঁ জানো, আল্লাহ না
আমার বাপে শাস্তি দিয়া দিয়েছে, আমার আব্বা মরে গেছে, আমার ভাই ভাবিরা আমার লাথি দিয়েছে, আমি পাপ করছি না, শাস্তি পেয়েছি। তোমার আমি অনেক খুঁজছি শিমু, অনেক খুঁজছি, বিশ্বাস করো, মাপ চাইতে খুঁজছি। আমি তোমার লাগে অনেক অন্যায় করছি না, আর তুমি মাফ করে দিও। আমার মাফ না করো না, তাইলে বলে আমার আল্লাহ আমার দোষকেও রাখবো না, আমার মাফ করে দাও। তোমার প্রতি আমার কোনো রাগ অভিমান নাই পারুল। আমি কিন্তু তোমারে কইছিলাম আমার দিন ঘুরবো, আমার খারাপ সময় থাকবো না, তারপরও তুমি আমার ডিভোর্স দিয়ে চলে গেছিলা। সেদিন তোমার কাছ থেকে বিদায় নিয়ে আমি এলাকায় চলে আসি, তারপর আমার একটা চাকরি হয়, সেই চাকরি কইরা কিছু পয়সা জমা টমা একটা ব্যবসা শুরু করছি। আল্লাহর রহমতে আমি এখন অনেক ভালো আছি, আমার একটা দোকান আছে। বিয়া করছো? আমার অবস্থার উন্নতি হওয়ার পর তোমাদের বাড়িতে গেছিলাম আমি তোমারে খুঁজতে। সেখানে যাওয়ার পর তোমার ভাইগোর মুখে শুনলাম তুমি বলে আরেক পোলার হলে ভাগ্যা গেছো। আমার কষ্টে বুকটা ফাইটটা গেছিল পারুল। এদিকে মায়ের অসুস্থ হয়ে গেছিল, মায়ের শেষ ইচ্ছা ছিল মায়ের বাইসা থাকতে থাকতে আমি যেন একটা বিয়া করি, সংসারই হই। তারপর মায়ের মরণের কিছুদিন আগে আমি বিয়া করছি। এটা কি শিমুল? আমার মেয়ে। তোমার কইছিলাম না পারুল, আমার যদি কন্যা সন্তান হয় তার নাম রাখবো বকুল। ওর নাম বকুল, আমি ওর নাম বকুল রাখছি। ওর নাম বকুল রাখছো? ও বকুল, ওর নাম বকুল? ওর নাম বকুল। মাইয়া না আমার কথা আসছিল শিমুল। শিমুল তুমি না আমার স্বামী থাকার কথা ছিল, আমার না একটা সংসার থাকার কথা ছিল। আমার লোভ জীবন, আমার লোভ আমার কত নিচে নামাইছে শিমুল। আমার কাবিন আমার কাল হয়ে দাঁড়াইছে শিমুল। আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও আল্লাহ। हाँ